বাবা, তোমায় না আমি কতবার করে বলেছি যে অসুস্থ শরীর নিয়ে তুমি বাইরে আসবে না, বিছানাতেই একটু বিশ্রাম নেবে। তাহলে তুমি কেন বাইরে চলে এসেছো বাবা? বাবা, তোমাকে তো আগে ভালো মতনই সুস্থ হতে হবে, তারপর না হয় বাইরে বেরিয়ে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি তোমায় কিচ্ছুই বলবো না বাবা। আরে আমার পাগলি মা, আমি অতটুকু অসুস্থ নই যতটুকু তুই আমাকে ভাবছিস। আমাকে যে কাজে যেতে হবে মা। যদি নৌকাটা ভালোভাবে আমি না চালাই তাহলে এই সংসারটা আমি চালাবো কিভাবে বল? মাঝির কাজ ছাড়া তো আমি আর অন্য কাজ করতেই পারি না। আমাকে তুই আটকাস না মা, আমাকে যে কাজে যেতেই হবে। বাবা, এটা তুমি কেমন কথা বলছো? শুধুমাত্র দুটো খাবারের জন্য তোমার এই অসুস্থ শরীর নিয়ে তুমি নৌকা চালাতে যাবে বাবা? আমি তা হতে দেব না। সেই ছোটবেলা থেকেই আমি তোমায় দেখে আসছি তুমি কিভাবে নৌকা চালাও, তাই তোমাকে দেখে দেখে আমিও কিন্তু খুব ভালোই নৌকা চালাতে পারি বাবা। তোমাকে আজ আমি কোথাও যেতে দেব না বাবা। আর আজকে থেকে নৌকা নিয়ে আমি বেরোবো, তুমি শুধু বাড়িতে বিশ্রাম নেবে, বুঝেছো বাবা? মারে, এটা কিভাবে হয় বল? তোর বড্ড কষ্ট হবে রে মা। তোর জন্মের পরেই তোর মা মারা গেল। এমনিতেই তুই মাহারা একটা মেয়ে, তোকে আমি খুব কষ্ট করেই বড় করেছি রে মা। তোর এত কষ্ট হবে সেটা যে আমি চোখে দেখতে পারবো না। শোনো বাবা, আমার মা হলেও তুমি আর আমার বাবা হলেও তুমি। তোমার কষ্ট আমি আর সইতে পারবো না। আর আমি বয়সে তোমার থেকে অনেকটাই ছোট, আর আমার শক্তি সামর্থ্য তোমার থেকে অনেক ভালো। আমি কিন্তু এখন তোমার মেয়ে নয়, মা হিসাবে বলছি। যাও বলছি, ঘরে গিয়ে বিশ্রাম করো। আজকে থেকে আমি কাজ করব। ঠিক আছে রে মা, আমি তাহলে ঘরে যাচ্ছি। তোর যা ইচ্ছা তুই তাই কর। বাবা, তোর তো এখন বিয়ের বয়স অনেকটাই হয়ে গেছে। এখন একটা ভালো পাত্রী দেখে তোকে বিয়ে দিয়ে মরতে পারলেই আমার শান্তি। আমি অনেক চেষ্টা করছি রে রঘু, তোকে খুব তাড়াতাড়ি যেন আমি একটা বিয়ে করাতে পারি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এবার ছোটুকে যেভাবেই হোক বিয়েটা করাতেই হবে। রঘুর বিয়েটা ভালোই দিতে পারলেই আমাদের বড় একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শোনো দাদা, আমি এখন কোনোই বিয়ে টিয়ে করতে পারবো না। আর তোমরা আমাকে বিয়ের কথা একদমই বলবে না তো। যখন আমার নিজের থেকে কোনো মেয়েকে পছন্দ হবে আমি তখনই বিয়ে করব, এর আগে নয়। এবার আমাকে বিয়ে দেবার ইচ্ছাটা তোমাদের মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলো। যেদিন আমার বিয়ে করার সময় আসবে সেদিন আমি তোমাদের নিজেই বলবো। এভাবে আর কিভাবে হয় রে রঘু? তোর তো বিয়ের বয়স এখন পেরিয়েই যাচ্ছে, বলে লোকে কি বলবে? আয় বুড়ো হয়ে এভাবে আর ঘরে বসে কতদিন থাকবি বলতো বাবা? কেন, তোর দাদাকে যে আমি বিয়ে করিয়েছি, বৌমা তো বেশ ভালোই। তুই দেখিস, তোর বউও খুব লক্ষ্মী আর সুন্দরী হবে। না মা, তোমরা আমার জন্য কোনো মেয়েকেই দেখিও না। আমি তো তোমাদের বললামই, যেদিন আমার পছন্দ হবে কোনো মেয়েকে আমি সরাসরি তোমাদেরকে এসে বলবো। আচ্ছা মা, আমি এখন উঠি। আমাকে তো আবার তৈরি হতে হবে শহরে যাবার জন্য। আমি এমনিতেই বড্ড চিন্তায় আছি, নৌকা টৌকা পাবো কি না সেটাই তো সন্দেহ। তাই আমাকে আগেই বাড়ি থেকে বেরোতে হবে মা। দেখেছো অবস্থাটা? আমি সেই কখন থেকে নৌকাটা নিয়ে এভাবেই বসে আছি, এখনো তো একটা খদ্দেরও আর এলো না। সকাল পেরিয়ে দুপুর হতে চললো প্রায়। আমি এখন কি করব বিধাতাই জানে। জানি না, আজকে যদি একটা খদ্দের না পাই তাহলে বাবার ওষুধ কিনবো কি করে, আর চালই বা কিনবো কিভাবে? বিধাতা, তুমি তো আমার ব্যাপারে সব কিছুই ভালো মতনই জানো। একটা না একটা খদ্দের তুমি ব্যবস্থা করে দাও না বিধাতা। আচ্ছা, অত শত ভেবে আমার আর লাভ নেই। আমি না হয় আর কিছুক্ষণ এভাবেই বসে অপেক্ষা করি।
যদি কেউ নদী পারাপার হয় তাহলে তো বেশ ভালোই হবে। মাঝি ভাই, ও মাঝি ভাই, একবার এদিকে এসো দেখিনি। ওই পারে যাব, তাড়াতাড়ি এসো। আমার আবার হাতে বেশি সময় নেই, একটু তাড়াতাড়ি আমাকে নদীটা পার করে দিতে হবে। আমাকে শহরে যেতে হবে গো। তা বলি, আপনি কি চোখে কম দেখেন নাকি? দেখতেই তো পাচ্ছেন আমি একটা মেয়ে, তাহলে আমি মাঝি ভাই হই কি করে বলুন তো? আচ্ছা আচ্ছা, আর এত কথা না বাড়িয়ে নৌকাতে এসে বসুন দেখি। আমি এখনই আপনাকে নদী পারাপার করে দিচ্ছি। 20 টাকার নিচে কিন্তু আমি আবার নদী পারাপার আপনাকে করতে পারবো না। এটা কিন্তু আমি আপনাকে আগে থেকেই বলে রাখলাম। আচ্ছা ঠিকই তো, তুমি একটা মেয়ে, আমি তোমাকে আগে ততটা খেয়াল করিনি। 20 টাকা না হয় তোমাকে আমি দিলামই, কিন্তু তুমি আগে আমার একটা কথার উত্তর দাও তো। লোকটা তো আমাকে বেশ প্রশ্নের উপর প্রশ্ন করেই চলেছে। আচ্ছা যাই হোক, খুব কষ্ট করে একটা যখন খদ্দের আমি পেয়েছি, তাহলে উত্তরগুলো না হয় দিয়েই দিই। আমি কি আবার এখানে এমনি তেমনি নৌকা চালাতে এসেছি নাকি আপনি বলুন তো? আমার বাবা হচ্ছেন মাঝির সর্দার, তিনি বড্ড অসুস্থ। সংসারটা তো চালাতে হবে নাকি? তাই আমি নিজেই বেরিয়ে পড়লাম নৌকা হাতে নিয়ে। কেন, আমি মেয়ে বলে কি আপনি আমার নৌকাতে চড়বেন না? এটা কিন্তু তুমি এবার একটু বেশি বেশি বলছো। তোমার নৌকায় আবার চড়বো না কেন শুনি? আচ্ছা শোনো, তোমাদের যখন এতই অভাব, তাহলে আমি শহরে থেকে ফেরার পথে তোমাকে কিছু সবজি দিয়ে যাব, কেমন? আচ্ছা, সে না হয় ঠিক আছে, নেব কি না। লোকটার মনটা তো বড্ড ভালো, একটা অচেনা মেয়েকে আবার সবজি দিতে চাইছে। নিশ্চয় তিনি একজন ভালো ঘরের সন্তান। মা না আমাকে বলেছিল একটা পাত্রী দেখতে। এই তো আমি আমার মনের মতোই পাত্রী পেয়ে গেছি। আমি শহর থেকে ফিরেই আমি মাকে বলবো যে আমি আমার পছন্দের পাত্রীকে পেয়ে গেছি। মা, আপনি আমাকে বলেছিলেন না ভাইয়ের জন্য একটা ভালো পাত্রী দেখতে? আমি কিন্তু একটা ভালো পাত্রী দেখে ফেলেছি মা। আমার বাপের পাড়াতে একটা ভালো মেয়ে আছে, সে দেখতে যেমনই সুন্দরী তেমনই ধনী বাড়ির মেয়ে। আমাদের অনেক যৌতুকও দিতে রাজি আছে, বুঝেছেন? কি বলো কি বৌমা, সত্যি নাকি? তা কত টাকা যৌতুক দিতে রাজি হয়েছে আমাকে বলো তো। আমার ছেলেটা কি যেমন তেমন কোনো ছেলে যে যার তার সাথে আমি আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দেব? সব কিছুই ভালোভাবে জেনে শুনেই তারপরে বিয়ের কথা না হয় ভাবা যাবে। আরে মা, আপনিও না আমাকে কি বলছেন? আমি কি আপনাকে যে সে ঘরের মেয়ের কথা বলছি নাকি? মেয়ের বাবার জমিদারি, আর মেয়ে হচ্ছেন বাপের একমাত্রই মেয়ে। মেয়ের বাবার চাহিদা হচ্ছে একটা সুদর্শন আর সুচরিত্র ছেলে, যেটা আমাদের রঘুর মধ্যে একেবারেই আছে। তুমি একদম ঠিক কথাই বলেছ বৌমা। আমার ছোট ছেলে তো 100-তে 100 একটা ছেলে। তুমি খুব ভালোই কাজ করেছো। তা আজকে রঘু বাড়িতে একবার আসুক, তাকে আমি সব কিছুই খুলে বলবো। সব কিছুই আমাকে তোমাদের খুলে বলতে হবে না মা। আমি আমার যোগ্য বউকে খুঁজে পেয়েছি, আমি শুধু তাকেই বিয়ে করব। তোমরা এখন বিয়ের ব্যবস্থা করো মা, আমি তাকে যে বড্ড পছন্দ করেছি। এ তুই কি বলছিস রে বাবা? তা বলি, মেয়ের বংশ কি? মেয়ের বাবা কি করে? মেয়ের ঠিকানা কি? সবটা পরিষ্কার করে তুই খুলে বল আমাদেরকে। সবটা শুনে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে তোর সাথে ওর বিয়ে দেওয়া যায় কি না। ওর নাম গুণবতী মা।
ওর শুধু বাবা আছে, মা জন্মের পর পরেই মারা গেছে। আর ওর বাবা জেলের সর্দার। এ তুমি কি কথা বলছো ভাই? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে তোমার জন্য আমরা একটা জমিদারের পরিবারের মেয়েকে দেখছি তোমাকে বিয়ে দেবার জন্য, আর সেখানে কিনা তুমি একটা সাধারণ একটা জেলের মেয়েকে বিয়ে করতে চাইছো? ছি 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 ছি, তোমার রুচি নেই, বুঝেছো? রুচি নেই। বাবা রঘু, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এগুলো কি আবোল তাবোল আমাদের বলছিস? ওই জেলের জাতির মধ্যে আমাদের আকাশ পাতাল পার্থক্য করে। তুই জেলের মেয়েকে আমাদের বাড়িতে বিয়ে করে নিয়ে এলে আমাদের মান সম্মান সব কিছুই ধুলোয় একেবারে মিশে যাবে। তুই ওকে ভুলে যা বাবা, তুই ওকে ভুলে যা। না মা, আমি যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে আমি আর কোনোদিন বিয়েই করব না। এই কথা আমি তোমাদের পরিষ্কার করে বলে দিলাম। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। যেদিন তোমাদের মনে হবে আমার এই বাড়িতে ফেরার প্রয়োজন আছে, সেদিনে আমি এই বাড়িতে ফিরব, এর আগে নয় মা। বাবা, আমরা দুজন দুজনকে একে অপরকে খুব ভালোবেসে বিয়ে করেছি বাবা। তোমাকে না জানানোর জন্য তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা। আসলে আগে রঘুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু জেলের মেয়ে বলে আমাকে তারা মেনে নেয়নি বাবা। তাই তোমার কাছেই আমরা দুজন চলে এলাম। তুমিও কি আমাদের তাড়িয়ে দেবে বাবা? তুমিও যদি আমাদেরকে ফিরিয়ে দাও তাহলে আমরা যাব কোথায় বলো? বলো না বাবা। আমার মা মরা মেয়েটা এমনিতেই কত কষ্ট করে বড় হয়েছে। তুই একজনকে ভালোবেসে বিয়ে করেছিস, এটা তো বড্ড খুশির কথা রে মা। এতে আমি তোর উপরে বিন্দু মাত্রই রাগ করিনি। আর রঘুদের বাড়িতে তোকে জায়গা দেয়নি তো কি হয়েছে, সেটা ভিন্ন কথা। আমি তোমাদের এভাবে ফেলে দিতে পারি না রে মা। শোনো বাবা, আমাদের একটা নদীর পাড়ে জমি আছে, সেখানে একটা ঘর বানিয়ে তোমরা দুজনে খুবই সুখে শান্তিতে সংসার করো। ওই জমিটা আজকে থেকে আমি তোমাদেরকে দিয়েই দিলাম। বাবা, এই আপনার মতো এত ভালো মানুষ আমি আর আমার জীবনে একটাও দেখিনি। কিন্তু বাবা, আপনিও তো বড্ড অসুস্থ, আপনিও চলুন না আমাদের সাথে। আমরা না হয় ওখানে তিনজন মিলেমিশেই থাকবো। না না বাবা, তুমিও তো ভালো করেই জানো আমি জেলেদের সর্দার, তাই এখানে থাকাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখন যাও বাবা, তোমরা ওখানে সারা জীবন সুখে শান্তিতে থেকো। আর হ্যাঁ, মাঝে মধ্যে এই বুড়ো বাপটারও একটু খোঁজ খবর নিও। অবশ্য আমিও তোমাদের দেখতে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকলে আমাদের আর কোনো কিছুরই দরকার নেই। এখন আমরা তাহলে আসি বাবা। বলি, তোমার ছোট ভাই তো একটা জেলে ঘরের মেয়েকে নিয়ে বিয়ে করে কোথায় যেন চলে গেছে। এখন এই বাড়ি ধন সম্পত্তি যা কিছুই আছে সব কিছুই তো আমাদেরই, তাই না? এসব তুমি কি কথা বলছো গিন্নি? তোমার অত লোভ ভালো নয়। তুমি তো জানোই আমাদের দু ভাইয়ের নামে মা এই সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন। আমাকে মা কখনোই একা সব সম্পত্তি দেবেন না গিন্নি। শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দেখিও না তুমি আমাকে, আর তুমি নিজেও কখনোই দেখিও না। বলি, তুমি কি আমার থেকে বেশি বুঝো? আমি তোমার থেকে একটু বেশি বুঝি, তুমি বুঝেছো? তাই আমি যা যা বলবো তুমি সেটাই মেনে চলবে। শুধুমাত্র কাল সকালটা একবার হতে দাও। মায়ের কাছে ভালোবেসে এমন আবদার করব না, মা নিশ্চয়ই সব ধন সম্পত্তি আমাদের নামেই লিখে দেবেন। এমনিতেই তোমার মা এখন রঘুর উপরে বড্ড ক্ষেপে আছে, বুঝেছো? মায়ের কাছে কাল সকালে এমন ভাবে আমি আবদার করব যে দেখতে পারবে মা আমাদেরকে এমনিতেই সব কিছুই দিয়ে দেবে। বলি, সব সময় আমার বুদ্ধিতে চলবে, বুঝেছো তুমি? আচ্ছা ঠিক আছে,
এখানে তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। আমি আর তোমার উপরে একটাও কথা বলবো না। তুমি যদি সত্যি সত্যি সবকিছু মায়ের কাছ থেকে নিতে পারো তাহলে তখন বুঝবো যে না, তুমি শুধু কথাই বলো না, তোমার কথার এবং কাজেতে দুটোই জোর আছে। যা কিন্নি, অবশেষে দুজনে মিলে এই বাড়িটাকে বানিয়েই ফেললাম। নিজের একটা বাড়ি হলে যে মনে কতটা শান্তি লাগে সেটা আমি এখন খুব ভালো মতনই বুঝতে পারছি, তাই না গিন্নি? তুমি একদম ঠিক কথাই বলেছ গো। নিজের বাড়িতে থাকার মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই। এখন সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল। এখন বাড়ির ভিতরে কিছু আসবাবপত্র লাগবে আর আমাদের কিছু খাবার লাগবে। তবে তুমি কোনো চিন্তা করিও না, দেখবে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। আরে গিন্নি, ওসব নিয়ে তুমিও কোনো চিন্তা করিও না। আমি সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। এখন আমি একটু বাজারের দিকে যাচ্ছি, কিছু সবজি আর চাল নিয়ে আসি। সকাল থেকে দুজনেই তো কিছুই খাইনি। তুমি এবার ঘরের ভেতরটা পরিষ্কার করো, আর আমি না হয় এই মুহূর্তে তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে নিয়ে আসি। বুঝেছো গিন্নি? ঠিক আছে গো, ঠিক আছে। তাহলে তুমি এবার বাজারে চলে যাও, আর আমিও একটু এদিকের ঘরগুলো পরিষ্কার করে ফেলি, কত নোংরা জমিয়ে আছে। মা, ও মা, আমি আজকে আপনার জন্য পাঁঠার মাংস কষা কষা করে বানিয়েছি মা। চলুন না তাড়াতাড়ি আমাদের সাথে বসে আমাদের সাথে কষা কষা পাঁঠার মাংস খাবেন। কতদিন হলো সবাই আমরা একসাথে বসে খাবার খাই না মা। চলুন না, আজকে কবজি ডুবিয়ে খাবো। বৌমা, তোমার এত আদর যত্ন আমাকে দেখিয়ে তোমার কোনোই লাভ হবে না। আমি যেটা করব সেটাই করব। তুমি আমাকে এরকম মিথ্যা আদর দেখালো, তোমাকে আমি কোনো দিনই সব সম্পত্তি লিখে দেব না। আমার যখন দুটো ছেলে হয়েছে তাহলে দুই ছেলেই সমানভাবে সব সম্পত্তি পাবে। আমি তো মা, তাই আমি আগের থেকেই সব কিছু বুঝতে পারি কার মনে কি চলছে। এখন আমাকে একটু একা থাকতে দাও না। শুধুই আমাকে তোমরা বিরক্ত করে কোনো লাভ হবে না। তোমরা দুজনেই সব সময় একটা কথা মনে রেখো, লোভে পাপ আর পাপে হচ্ছে মৃত্যু। তাই এখন তোমাদের লোভটা এবার একটু কমিয়ে রাখো। মা, আজকে তুমি আমাদের এটা কথা বলতে পারলে যে শুধুমাত্র সম্পত্তির জন্য তোমার সাথে আমরা ভালো ব্যবহার করছি? আমার যে ভাবতেও অবাক লাগে মা, এটা তুমি কিভাবে বলতে পারলে? এটা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না মা? কাল তোদের সব কিছুই রাতের আধারে তোদের ঘরে উকি দিয়ে আমি শুনেছি। তোরা শুধুমাত্র সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারলি? শুধুমাত্র একটু জমির জন্য? সেটা যদি কাল রাতে আমি নিজের কানে না শুনতাম তাহলে কোনো দিনে আমি জানতেই পারতাম না। শোনো বাবা, তুই কিন্তু আমারই সন্তান। তোর আচার আর আচরণ সব কিছুই আমি জানি। তোরা যে কিসের জন্য আমার সাথে এরকম ভালো ব্যবহার শুরু করেছিস সেটা কিন্তু আমি আগের থেকেই টের পেয়েছিলাম। এখন এখান থেকে যা বলছি এখনই দুজনে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমাকে এবার তোরা একটু একা থাকতে দাও। আরে গিন্নি, তোমার হাতের রান্না তো অসাধারণ। তুমি দেখতে যেমনই সুন্দরী, তোমার হাতের রান্না অসাধারণ। আমি আজকে তোমার হাতের রান্না কবজি ডুবিয়ে খাবো। দাও তো গিন্নি, তুমি আমাকে আরেকটা মাছ দাও তো। হয়েছে হয়েছে, এবার কিন্তু তুমি আমার একটু বেশি প্রশংসা করছো। আসলে তুমি যেমন ভাবে বলছো সেরকমটাও হয়নি তরকারিটা। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব আমি, যদি তুমি কিছু মনে না করো তবেই। আরে না না গিন্নি, আমি কিছু মনে করব না। তুমি আমাকে বলোই না কি কথা। বলছিলাম কি, মা কি আমাদের আর কোনো দিনই মেনে নেবে না? আসলে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল আমার মা নেই, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে
নিজের মায়ের মতনই মনে করব। কিন্তু তুমি শুধু আমার ভাগ্যটা একবার দেখো, আমি কতটা খারাপ। আমি জেলের মেয়ে বলে আমাকে কি কোনোদিনই বউ হিসাবে মেনে নেওয়া যেত না? আমি তোমার মাকে আমার মাথায় করে রাখতাম। তুমি জানো, এইসব কথা ভাবলে আমার ভীষণই কষ্ট লাগে। আমার এতটাই কষ্ট লাগে যে আমি তোমায় তা বলে বোঝাতে পারবো না। গিন্নি, তুমি এবার একদম তোমার মন খারাপ করিও না। দেখবে একদিন আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। আর মা একদিন তার ভুল বুঝতেও পারবে, এবং একদিন মা আমাদের এখান থেকে নিয়েও যাবেন। তুমি আর ওসব নিয়ে অত শত ভেবো না তো। বাবা রঘু, রঘু রে, তুই কি বাড়িতে আছিস নাকি রে বাবা? পারলে একটু বাইরে বেরিয়ে আয় না, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বৌমা, রঘু। আরে আরে, এটা কার আওয়াজ? এটা তো আমার মনে হচ্ছে মায়ের আওয়াজ। চলো 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 তো গিয়ে দেখি মায়ের কিছু হলো নাকি। আজ হঠাৎ করে এখানে মা চিল্লাপাল্লা কেন করছেন? আরে মা, তুমি এখানে? তোমার কি হয়েছে মা? আর তোমার চোখের জলেই বা কেন? বলো না মা, কি হয়েছে তোমার? আমার তো অনেক কিছুই হয়েছে রে রঘু। আসলে তোর বড় দাদা সব সম্পত্তির লোভে আমার সাথে এতদিন ধরে যা অন্যায় অত্যাচার শুরু করেছে, সেটা আমি আমার মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি শুধু বলেছি যে তোরা দুই ভাই, তাহলে তোদের দুজনকে আমি কেন আলাদা চোখে দেখব? এই কথা তোর বৌদি শুনে রেগে মেগে আমার উপরে যা অত্যাচার শুরু করেছিল, বলার মতো নয় রে বাবা। তাই আমি এই উকিল মশাইয়ের কাছ থেকে এই মাত্রই ফিরলাম। সব ধন সম্পত্তি তোর আর বৌমার নামে করেই সারা জীবনের মতো চলে এসেছি আমি তোদের কাছে। আমাকে তোরা তোদের কাছে রাখবি তো বাবা? মা, আপনার দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলে মনে হয় সব থেকে ভালো হতো। আর হ্যাঁ মা, আজকে থেকে আপনি সারা জীবন আমাদের কাছে থাকবেন। আমার শাশুড়ি না হয়ে আমার মা হয়ে থাকবেন। আমার মা। এই নদীর পাড়ের বাড়িটা কত সুন্দর না মা? এখানে সুন্দর বাতাস, সুন্দর প্রকৃতি দেখলেই মনটা একেবারে জুড়িয়ে যায়। এখানে আপনি থাকলে আপনারও মনটা ভালো হয়ে যাবে মা। থেকে যান না মা, এখানে আমাদের সাথে সারা জীবনের মতনই থেকে যান। আপনাকে আমি আমার মাথায় করে রাখবো, এই আমি আপনাকে কথা দিলাম। বৌমা, আমি এতদিন হিরে চিনতে বড্ড ভুল করেছিলাম রে মা। তুমি জেলের মেয়ে বলেই তোমাকে আমি কত শত অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এমনকি তোমাকে বৌমা হিসাবে মেনেও নিইনি। এখন আমি ভালোভাবে বুঝতে পারছি, জাতের থেকে ব্যবহারটাই হচ্ছে বড় মনের পরিচয়। জাতপাতে কিছু যায় আসে না বৌমা, মনের সৌন্দর্যটাই সব থেকে বড় সৌন্দর্য। মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আর তুমি কোনো চিন্তা করিও না মা। গুণবতী দেখবে তোমার খুব খেয়াল আর যত্ন রাখবে। এমনকি তোমায় অনেক ভালোবাসবে মা, বড্ড ভালোবাসবে। অতি লোভে আজ আমরা সব কিছুই হারিয়ে ফেললাম গো, সব কিছুই হারিয়ে ফেললাম। মা তো তোমার ছোট ভাইয়ের নামে সব কিছুই লিখে দিয়ে তার কাছে চলে গেছে সারা জীবনের মতো। এখন আমরা কোথায় যাব? কি করব গো, কি করব? হায় রে হায়, আমার পোড়া কপাল। আমরা কোথায় যাব এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তোমাকে আমি বারবার করে বলেছিলাম গিন্নি, যে অত লোভ করিও না, অত লোভ করিও না। অত লোভে তাঁতি নষ্ট হয়। এখন হারে হারে তুমি বুঝতে পারছো তো? এখন তো তোমার সব কিছুই হারিয়ে ফেললে,
শুরুও নেই শেষও নেই। এখন চলো দুজনে মিলে রাস্তা রাস্তায় ভিক্ষে করে আমাদের বাকি জীবনটা কাটাতে হবে। এখানে আমার আর কিছুই করার নেই গিন্নি। আমি আমার জীবনে যা ভুল করেছি এরকম ভুল যেন আর কেউ কোনোদিন না করে, এটাই সবাইকে আমি বলবো। আজকে আমার লোভের শাস্তি আমি পেয়ে গেছি গো, পেয়ে গেছি।